মনোনয়নপত্র জমা দিতে এসে বিজেপি প্রার্থী তীব্র আক্রমণ করলেন তৃণমূল প্রার্থীকে। মঙ্গলবার বর্ণাঢ্য মিছিল করে মালদহে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃতীয় দফার নির্বাচনে মনোনয়নপত্র জমার প্রথম দিনেই বিশাল মিছিল নিয়ে মালদহের জেলাশাসকের দপ্তরে এসে নিজের মনোনয়ন জমা দেন খগেন মুর্মু। 4 বারের বিধায়ক এবং 1 বারের সাংসদ খগেন মুর্মু এবারও জেতার ব্যাপারে আশা প্রকাশ করেন। একই সঙ্গে গঙ্গা ভাঙন থেকে শুরু করে মালদহ বিমানবন্দর চালু না হওয়া, জেলাতে নবোদয় বিদ্যালয় স্থাপন না হওয়ার প্রশ্নে রাজ্য সরকারকে দায়ী করেন বিজেপি প্রার্থী। পাশাপাশি উত্তর মালদহের তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন খগেন। তার অভিযোগ, মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী বহিরাগত, তিনি মালদহের ভূগোল চেনেন না। পুলিশ সুপার হিসেবে নানান অপকর্মের সঙ্গে যুক্ত এমনই কটাক্ষ খগেন মুর্মুর। এদিন পুরাতন মালদহে দলীয় পার্টি অফিস থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন তিনি। ঢাক, মতুয়া ডঙ্কা দেখা যায় মনোনয়ন মিছিলে। গেরুয়া পোশাকেও দেখা যায় প্রচুর দলীয় কর্মী সমর্থককে। মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি বিধায়ক। পাল্টা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি বলেন, সাংসদ হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই বিজেপি প্রার্থীর। তৃণমূলের একজন গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপি প্রার্থীর চেয়ে বেশি যোগ্য। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে বই পড়তে বলেন প্রসূন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। প্রথম দিনেই নমিনেশন, আজকে নমিনেশন শুরু, প্রথম দিনে নমিনেশন কীভাবে? আমরা নমিনেশন দেওয়ার কাজ 12 তারিখ থেকে নমিনেশন দেওয়া শুরু হয়েছে। আমরা 12 তারিখে নমিনেশনটা আমরা জমা দিচ্ছি। এটাই আমরা প্রথমেই নমিনেশন জমা দিয়ে যাতে আমরা বাকি সময়টা যাতে জনসংযোগ আরও বেশি করে করা যায়, সেই জন্যই আজকে আমরা সবাই মিলে নমিনেশন আজকে জমা দিচ্ছি। লড়াইটা কতটা কঠিন হবে? কোনো কঠিন না, মানুষ সবাই সংকল্প নিয়েছেন এই চোরেদের পশ্চিমবাংলা থেকে উৎখাত করবেন এবং এই চোররা আমাদের পশ্চিমবাংলার এই 42টা লোকসভা আসনের মধ্যে 42টা থেকেই তারা হচ্ছে এখানে শূন্য হাতে পেতে। দাদা, প্রায় কয়েক হাজার লোককে নিয়ে এই নমিনেশন দিতে আসছে, কেমন লাগছে, কি মনে করছেন? কয়েক হাজার লোককে নিয়ে একসাথে নমিনেশন দিতে এলেন, কেমন? হাজার হাজার লোক আসছে, প্রচুর লোক আসছে, আরও প্রচুর লোক রাস্তায় আছে এখনও যারা উপস্থিত হতে পারেনি, এরকম বহু মানুষ আছে। এরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ, এটাই প্রমাণ করছে যে মানুষের কতটা হচ্ছে উচ্ছ্বাস আছে, কতটা উদ্দীপনা আছে। মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর অনুকূলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং ভারতীয় জনতা পার্টিকে প্রধান প্রতিপক্ষ এখানে মানুষ ঠিক করে ফেলেছেন কে প্রধান প্রতিপক্ষ। এখানে সারা বাংলার মানুষ যারা জানে এই চোর এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ বিচ্ছিন্ন করার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে। বলছে প্রধান প্রতিপক্ষ তৃণমূল বলছে আপনি কোনো কাজ 5 বছরের কোনো কাজ, আপনি তৃণমূলে যে বলছে তাকে জিজ্ঞেস করুন, ও মালদার মানুষ না, মালদা চেনে না, মালদা মাটি চেনে না, ও মালদায় জানার ভূগোলেই জানে না। ও এখানে এসপি ছিলেন, এখানে শুধু লুট করার জন্য এসেছিলেন, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এসেছিলেন, এইটুকু জানেন। আর কি চেনেন মালদাকে? উনি কিছু চেনেন মালদাকে? যেভাবে তারা আশীর্বাদ করেছিলেন 2024 সালে এবারের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন, একইভাবে তারা আবার সেই আশীর্বাদ করবেন। আমি আমার এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমার এখানে দেবতুল্য সমস্ত ভোটার যারা আছেন তাদের কাছে আমি এটা প্রার্থনা করব, তারা 19-এ যেভাবে আশীর্বাদ করেছিলেন, সমর্থন জানিয়েছিলেন, 2024-এও অষ্টাদশ লোকসভা নির্বাচনও একইভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করার জন্য তারা আশীর্বাদ। দাদা, কোথাও দেখা যাচ্ছে কোনো প্রার্থী মন্দিরে বা মাজারে পুজো দিয়ে আজকে নমিনেশন করছে, সেখানে আপনি কি করলেন আজকে দিনে? আমরা যেভাবে পুজো দিই, আমাদের কোনো লোক দেখানো পুজো তো আমরা করি না। আর আমরা পুজো দিয়ে আমাদের মাজারেও, যেখানে মাজার দেখতে পাই সেখানেও যাই আমরা। অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠান যা আছে আমাদের, সমস্ত যে ধর্মীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানই আমাদের হচ্ছে সেখানে আমাদের প্রণাম করতে হয়, পুজো দিতে হয়। আমরা বরাবরই করে থাকি, আমাদের এটা হচ্ছে প্রতিদিনের কাজ, দৈনন্দিন কাজ। তাই এটা আমার কোনো নতুন করে করার বিষয় না। আমি প্রতিদিন সকালেও যেমন পুজো দিয়ে বাড়ি থেকে বেরোই, ঠিক একইভাবে আমার যেখানে যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান থাকে, সে ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দির হতে পারে, মসজিদ হতে পারে, কোথাও কোনো মাজার হতে পারে, সব জায়গাতে আমাদের স্লোগান ভারত মাতার জয়। আমরা ভারতবর্ষের আমাদের সমস্ত 140 কোটি মানুষকে আমরা সেবা করি, 140 কোটি মানুষের আমরা সেবক। আমরা ভারত মাতা মানে দেশের 140 কোটি মানুষের সেবক হিসেবে আমরা কাজ করি, সেটাই আমাদের স্লোগান। ঠিক আছে। এই উত্তরটা দেওয়া খুব প্রয়োজন বলে মনে হয়। বেশ কিছুদিন ধরেই এই ভদ্রলোক একটা প্রলাপ বকছেন। আপনারা জানেন
ইলেকশন কমিশনকে আমি অলরেডি জানিয়েছি। উনি তো কোনো আইন টাইন পড়েননি। আমি আমার দলকে বলেছি এই ভদ্রলোককে কিছু আইনের বই পাঠান। উনি সংসদে ছিলেন না, সাংসদ তো আইন প্রণয়ন করেন। উনি সংসদে যাওয়ার আগেও আইনটা পড়ে যাননি, ওখানে গিয়েও পড়েননি। 5 বছর ব্যয় করেছেন কিভাবে সাংসদ তহবিলের টাকাটাকে উন্নয়ন না করে ওনার নিজের উন্নয়নটা করা যায় সেইখানে। মুশকিলটা ওনার হয়ে গেছে কি, যখন আমি প্রতিপক্ষ তখন আমি প্রশ্ন তুলছি, যদি ওনার ক্ষমতা থাকতো তাহলে উনি উন্নয়নের খতিয়ানটা দিন না। এত কথা বলছেন গলার শিরা ফুলিয়ে, প্রেশার বাড়িয়ে ফেলছেন, এত কথা দরকারটা কি আছে? আমি বারবার একটা প্রত্যেকটা জায়গাতে অন রেকর্ড বলেছি যে মালদার ইতিহাসে বৃহত্তম স্ক্যাম হয়েছে। মালদা জেলা একটা ঐতিহ্যশালী জেলা। আপনারা জানেন যে এই গৌরবঙ্গ একসময় বাংলার সব থেকে সমৃদ্ধশালী, সব সুশিক্ষিত অঞ্চল। এই মালদাতে বহু সম্মানীয় রাজনীতি করেছে। সবাই হয়তো টিএমসি করছেনও না, কিন্তু এরকম একটা সিচুয়েশন যেখানে 5 বছরে উন্নয়নের টাকা কোথাও খরচা হলো না, আমি বলছি মালদার পলিটিক্যাল হিস্ট্রিতে এটা গ্রেটেস্ট স্ক্যাম। এ তদন্ত হওয়া প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মালদা জেলাকে ওনার থেকে একটু বেটার চিনি। কিভাবে? এটা জানি যখন আগে পুজোর সময় উনি লাল শালু বেঁধে সিপিএম এর স্টলে বসতেন না, তখন থেকে তো ওনাকে চিনি। শুধু ভূগোল না, ইতিহাসটাও জানি। ওনার ইতিহাসটা আমি জানি। আগে যখন দুর্গাপুজোর সময় বা কোনো উৎসবের সময় ওনারা তো উনি যখন বাম করতেন তখন উৎসব মানতেন না, তখন লাল শালু বেঁধে কিছু বই বিক্রি করতেন। সেটা যাদের মতবাদ তারা হয়তো এখনও করে, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। মালদা জেলাতে অনেক বামপন্থী নেতৃত্ব আছেন যারা আমার সাথে এখনও যোগাযোগ রাখেন, কথা বলেন। অনেকেই খুব শ্রদ্ধেয় আছেন, রাজনৈতিক মতবাদ আলাদা হতেই পারে, তারাও ওকে পছন্দ করেন। যে লোকটা একসময় বামপন্থী মতধারায় বিশ্বাস করত, সে কি করে আজকে গেরুয়া পতাকা নিয়ে ঘুরে ঘুরে জয় শ্রীরাম করছে আমাকে বলবেন? এতটা আদর্শ বিচ্যুতি হয়েছে একমাত্র ক্ষমতার লোভে। ক্ষমতার লোভটা ওনাকে অন্ধ করে দিয়েছে। যেদিন বুঝতে পেরেছেন যে আনকমফোর্টেবল কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, তখনই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তৃতীয়ত, উন্নয়ন করতে গেলে, কাজ করতে গেলে, সমস্যা মেটাতে গেলে, একটু আপনারা বলছিলেন না যে সীমান্তবর্তী এলাকার সমস্যা, আপনার সীমান্তবর্তী এলাকার সমস্যা মেটাতে যদি যান যে কোনো জায়গাতে, আপনার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। উনি জানেনই না যে কোথায় যেতে হয়। উনি জানেন না যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স কোনটা দেখে আর ডিফেন্স কোনটা দেখে। ও জানার প্রয়োজনও নেই, অন্য কাজে ব্যস্ত থাকে, সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। জানতে গেলে একটু পড়তে হয়। আমি আমার বন্ধুদের, ভাইদের বলেছি যে আমাদের পার্টির পক্ষ থেকে কিছু বই, একদম খুব অল্প সামান্য ছোট ছোট বই ওনাকে উপহার দেওয়ার জন্য, যে এরপর রাজনীতি করতে গেলে একটু পড়াশুনো করে আসবেন। 2 হচ্ছে এই স্ক্যামটার উত্তর দিন। 3, সাংসদ হতে গেলে একটা যোগ্যতা লাগে, সেটাকে অর্জন করা উচিত, সেই কাজে মনোনিবেশ করুন। রাজনীতি এমন ব্যাপী বিষয় নয় যে কিছু হলো রাজনীতি করতে চলে এলাম। রাজনীতিবিদদের উচিত সবসময় একটু পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে আসার। এটাই সাজেস্ট করবো যে উনি সেই যোগ্যতাটা অর্জন করেছেন। ঠিক।